হারিয়ে গেল রে মাঠ। আবার স্বপ্নের শেষ সম্বলটুকু আজ হারিয়ে গেল। আজ আমি একা হয়ে গেলাম রে মাঠ, বড় একা হয়ে গেলাম। বাবা, বাবা তুমি একটু শান্ত হও বাবা, তুমি একটু শান্ত হও, শান্ত বিবেক খুন হচ্ছে, সততা মানবতা আত্মহত্যা করছি, আর শয়তানেরা শয়তানেরা মানুষ হত্যা টুটি চিপে ধরছে। ওগো মানুষের দল, তোমরা লজ্জায় চোখ ঢাকো, আর শয়তানের দল তোমরা উল্লাসে অট্টহাসি আছো, অট্টহাসি। কে এখানে আসছে, কে এখানে আসছে? কি আমার সেই পাগলা ঘরের মধ্যে ঢুকে পাগলামি শুরু করছে? কে আছো? এই পাগলাটাকে খবরদার, পাগলা বললে তোমাকে আমি না গো না, আমি তোমায় খুন করব না। যে অনেক আগেই মরমে মরে আছে তাকে মেরে কি লাভ? মরমে মরে আছে মানে? লাভ? হ্যাঁ, আমি তো খুনি না গো, যে টুপ করে খুনটা করে দেবো। আমি তো রিপোর্টার গো, খুনের রিপোর্টার। যখন তুমি খুন হবে তখন তার আমি রিপোর্ট সাজাবো। আমি খুন হবো মানে? কে আমায় খুন করবে? ওই যে তোমার স্বামী। কি দাদা কথা বলছো? আমার স্বামী তো 12 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে। 12 বছর মানে এক যুগ। এক যুগ পরও যখন তোমার স্বামী ফিরে আসে তখন তো সে মৃত। আর একটা মৃত মানুষই স্মৃতি আঁকড়ে ধরে দেখতে তোমার লজ্জা করছে না? বলে ফেলো হাতে মুছে ফেলো স্মৃতি। না, আমার বিশ্বাস আজও আমার স্বামী বেঁচে আছে। কিন্তু তোমার তো বিশ্বাস মরে গেছে। স্বামীর জন্য পেতে রাখা হৃদয়ের স্বর্ণ সিংহাসনে যে ঠিক ঠিক করছে বেবিচারের নোংরা পা, স্বামীর দেবীকে নিজের স্বামীর জন্য সোহাগ আর ভালোবাসা বিরুদ্ধে বিরুদ্ধে তুমি যা নিঃস্ব রিক্ত হয়ে বসে আছো। এখন যদি তোমার স্বামী ফিরে আসে তাকে তুমি কতটুকু আর কি দিতে পারবে? আমি সব পারবো। আমার তার প্রতি আজ আমার বিশ্বাস বেঁচে আছে। এখনো শেষ হয়ে যায়নি তার জন্য জমিয়ে রাখা ভালোবাসা। ওই শয়তানটা আমার দেহটা নিয়ে খেলা করলেও মনে না সে কোনোদিনই কি আবেগে বসে আমি কি যাতা কথা বলে ফেলছি। ফাঁস হয়ে গেছে। ওই ভাবের ঘরে চিন্তাটা গল্পটা আজ ফাঁস হয়ে গেছে। এবার আমি তো নতুন রিপোর্ট সাজাবো। বিশ্বাসকে খুন করা রিপোর্ট, ভালোবাসাকে খুন করা রিপোর্ট, আর সম্পর্ককে খুন করা রিপোর্ট। আসবো, আবার আমি আসবো। যেটা খুঁজতে গিয়ে আমার জীবনের 12টা বছর হারিয়ে গেছে সেটার সন্ধান যে আমি এখানে পেয়েছি। কি পেয়েছো? এক ফলি চাঁদ, একটুকু আশা, জীবন আকাশে ঘোর অমানিসা। পাও ছাড়া আমি নাই পাই দিশা, গহন আঁধারে খুঁজে বারে বারে, আর নাই পাই তবু খুঁজে ফিরি জানি। আজ মনে হয় ভোর হয়, জীবন আকাশ ফর্সা, জীবন আকাশ ফর্সা। সত্যি করে বলে যাও, কি পেয়েছো এখানে? কাকে পেয়েছো? কাকে? জামাই বাবু, আজকে
আজকাল কি ওই পাগলটার সাথে প্রেম টেম করা হচ্ছে নাকি ছি গঙ্গা? ছি জামাই বাবু ছি। পাগলি রে, এ যুগে কেউ কারো নয়। সেটা আমার চেয়ে কেউ ভালো করে বোঝে না জামাই বাবু, কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের পাশে মানুষ আছে, আর আছে ভগবান। ভগবান? আমি এই তো তোমার ভগবান গঙ্গা। যতদিন তুমি তোমার ওই যৌবন্ত আতরঙ্গে আমায় ভাসিয়ে রাখতে পারবে, ততদিনই তোমার ওই জীবন নদীর স্রোত ধিকি ধিকি বইবে। আর যেদিন তোমার ওই যৌবনে ভাটা পড়বে, লেখাপড়া করবে না, তাই আমার ছেলেকে আপনার দলে নাম লেখাতে নিয়ে এলাম। আমি রাগ করবে? রাজনীতি করবো বাবু। রাজনীতি করবে? হ্যাঁ বাবু, আজকালকার রাজনীতির কারবারটা মন্দ নয়। এতে টাকা পয়সা ক্ষমতা দুটোই পাওয়া যায়। এইবার আমি সনাতন সামন্তকে এগিয়ে নেব। ওর বোন আমার পায়ে ধরে সাদা সিধি করলো, আমি চুপ কর শুন। এটা হলে পরে দুঃখে একেবারে নেতিয়ে পড়তে হয়। তাহলে বাবু, এই সামনের পঞ্চায়েত ইলেকশনে আমার ছেলেটাকে একটা টিকিট দিন। ভোটের টিকিট হাতের মোয়া নহে যে যাকে তাকে যখন খুশি দেওয়া যায়। এর জন্য কিছু নিয়ম কানুন আছে আমাদের পার্টিতে। নিয়ম কাকা কানুন, পঞ্চায়েতের ক্যান্ডিডেটকে আঙ্গুটা ছাপ মানে নিরক্ষর হতে হবে। নিরক্ষর? হ্যাঁ, তবেই তো আমরা তার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পাবো। দেখলে তো হতভাগা, পড়াশোনা না শিখে তুই যদি নিরক্ষরে থাকতিস তা নির্ঘাত এবার ভোটের টিকিটটা পেয়ে যাবে। তবে তোমার ছেলে ইচ্ছে করলে আমার দলের ক্যাডার বনতে পারবে। এই জন্য কি দরকার বাবু? সাহস আর দাদাগিরি। হ্যাঁ, পথে ঘাটে কারণে অকারণে ওই ভদ্রলোকদের হুমকি ও গালাগালি দিতে হবে। আর রাস্তার মেয়েদের দেখলেই টোন কাটবে, দরকার হলে 2-4টে খুন। কোনোভাবে যদি সংবাদপত্রে বা টিভি চ্যানেলে একটাবার যদি তোমার নামটা উঠে যায়, তাহলে তুমি রাতারাতি ক্যাডার থেকে মস্ত বড় লিডার বনে যাবে। তাই নাকি? আজকাল অবশ্য পাবলিসিটি পাওয়ার সহজ উপায় হলো ধর্ষণ। ধর্ষণ? সারা দেশ যত উত্তাল হবে তোমার পাবলিসিটি ততই বাড়বে। এবার বলো, তুমি কি হতে চাও, ক্যাডার না লিডার? আমি ক্যাডার হবে না, আমি হেমলা হয়ে থাকবো। হবে না, লিডার হবে না। কেবলা দেখলেন তো বাবু, বেটা কেমন আমার এক জোড়া মোল মাটি করে চলে গেল। তবে বাবু, আমি হলাম
সম্মান ইজ্জতকে আমি কিছুতেই বলি হতে দেব না। তার আগে আমি সুসাইড করে মরব। না অনুরাধা বোস, তোমাকে আমি এত সহজে মরতে দেব না। তোমাকে আমি একটু একটু করে তিলে তিলে মারব। মরতে অনুরাধা বোস ভয় পায় না মিস্টার টাইগার। একটা অনুরাধা মরলে হাজারটা অনুরাধা তোমায় খুঁজে বেড়াবে। তাদের নজর এড়িয়ে খুব বেশি দিন তুমি বাঁচতে পারবে না। হাজারটা কেন, লাখ লাখ অনুরাধাও আমার ছায়াটা পর্যন্ত স্পর্শ করতে পারবে না। যারাই তোমার মতো দুঃসাহস দেখাবে তাদেরই নির্মম পরিণতি হবে। ঠিক এইরকম। মারো মারো, আরো তুমি আক্রোশের চাবুক মারো, কারণ আমি জানি যতই তোমার আক্রোশ উত্তেজনা বাড়বে ততই তোমার অসুখটা বাড়বে। মারো, তুমি তো আরো চাবুক মারো। ঠিক বলেছ অনুরাধা, কোন এক ভয়ঙ্কর রোগ আমার শরীরে বাসা বেঁধে আছে। প্রচন্ড আতঙ্ক আর উত্তেজনায় আমার সারা শরীরের সমস্ত শিরা উপশিরাগুলো যেন শক্ত কঠিন হয়ে উচকে যেতে থাকে। আর অসহ্য তীব্র যন্ত্রণায় সারা শরীরটা আমার মিস্টার টাইগার, আর সেই জন্যই তো এই ইঞ্জেকশনটা সর্বদা আমি সঙ্গে রাখি। এই ইঞ্জেকশনটা পুশ করলে যেমন মুহূর্তের মধ্যে ওই ভয়ঙ্কর রোগটা থেকে মুক্তি পাওয়া যায়, আবার তেমনি কোনো সুস্থ শরীরে এটা পুশ করলে সেও ওই রোগে আক্রান্ত হয়। ওটাকে এদিকে আগে আসছো কেন? এই ইঞ্জেকশনের গুণাগুণটা পরীক্ষা করে দেখো। না, আজ আমি তোমায় দুটো প্রস্তাব দেব। তুমি যদি অনুরাধা বোস হয়ে নিজের অহংকারকে ধরে রাখতে চাও তাহলে পাবে তুমি এই ইনজেকশন। আর যদি দিলরুবা হয়ে আমার বিজনেসের নাম লেখাতে চাও তাহলে হাতে তুলে নিতে হবে এই হুইস্কি, সোডা, শ্যাম্পেন। বলো তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না। চাইলে তোমায় হবে এই অনুরাধা বোস। বলো কি চাও? অসুস্থ পঙ্গু যন্ত্রণাময় জীবন, না সুস্থ স্বাভাবিক প্রাণোচ্ছল জীবন? বলো কি চাও? আমি জানি না, জানি না, জানি না। কিন্তু আমি জানি অনুরাধা বোস হয়ে তুমি তোমার জীবনটা নষ্ট করবে না। তাই দিলরুবা হয়ে আজ থেকে তুমি আমার মেহমানদের ঠিক এইভাবে করবে তাদের দিলের ট্রিটমেন্ট। চলে গেল, সারা বুকটা আমার জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। জ্বলবে, প্রদীপ যেমন নেভার আগে দপ করে জ্বলে ওঠে তেমনি তোমার ওই জ্বালা দপ করে জ্বলে আবার ঝপ করে নিভে যাবে। কেমন করে নিভবে স্যার? অনুরাধা রায়ের অন্তরটা এখনো যে বেঁচে আছে, তার অসহায় বিবেক এখনো যে তার বুকে ছোবল মারছে, তাই তো আমার এই বুকে এত এত জ্বালা, এত জ্বালা। অনুরাধা, অনুরাধা নয় সে। এই মা, আমি সত্যি সত্যি দিলরুবা হয়ে ওই অনুরাধা বোসকে আমি শেষ করে দিলাম, শেষ করে দিলাম। দো ঘট মুঝে সিআইডি অফিসার অনুরাধা বোস, তুই ঘুঘু ধরা ফাল দিয়ে
কিন্তু বাঘ আমি টাইগারকে ধরা যায় না। এই টাইগারকে ধরতে হলে তোমাদের মতো অফিসারকে এখনো 3 বার জন্ম নিতে হবে। 3 বার। 3 বার নয় বস, মাত্র একবারের চেষ্টাতে শিকার আমি ছেকে তুলেছি। একই পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে আপনি আমাকে কোথায় আনলেন স্যার? স্যার আরে গুরু, এবার থেকে আমি তো তোমাকে স্যার বলে সেলাম জানাবো, কারণ আমি হব তোমার প্যারের পার্টনার। কি বলছেন আপনারা? আমি যে কিছুই বুঝতে পারছি না। চোরাচালানের মিথ্যে পরোয়ানায় উনি আমায় অ্যারেস্ট করলেও আমাকে থানায় না নিয়ে গিয়ে কেন তোমাকে এখানে আনা হয়েছে সেটাই তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই তো? আসলে পুলিশের তারাকে স্মাগলিং এর মাল ফেলে কোন এক যুবকের পালানোর ঘটনাটা ছিল তোমার মতো যুবকদের শিকার করার ফাঁদ, আর সেই ফাঁদে পড়ে তার মানে আমার জীবনে যা ঘটে গেল সবই মিথ্যে। আমার বাবার সামনে আমাকে মিথ্যে স্মাগলার বলে প্রতিপন্ন করে আমার আর বাবার মধ্যে বিশ্বাস আর সম্পর্কটাকে তুমি শেষ করে দিলে শয়তান। তোমাকে আমি খুন করবো রাস্কেল। কি করছো? ও পিস্তল সংসারের কাছে অপরাধী সাহিত্য হয়েছে। তোমাদের জন্য আজ আমাকে আত্মীয় পরিজন তীব্র ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তোমাদেরকে খুন করে আজ আমি সত্যিকারের অপরাধী সাজব। পিস্তলের টিকা টিপে কোনো লাভ নেই ব্রাদার, ওটা একটা নকল পিস্তল। নকল পিস্তল? হ্যাঁ, আর আসল পিস্তল এই আমার হাতে। আসল পিস্তল? হ্যাঁ, এতগুলো মানুষের লাইফ রিস্কের বিনিময়ে তোমাকে এখানে তুলে আনা হয়েছে নিশ্চয়ই তোমার দাদাগিরি দেখার জন্য। তাহলে কেন এনেছেন? আমার মতো একটা বেকার যুবককে আপনার কিসের প্রয়োজন? আর আপনি বা কে? আমি টাইগার। টাইগার? হ্যাঁ টাইগার। তোমারই মতো যুবকেরা যারা বেকারত্বের জ্বালায় দিনরাত জর্জরিত, তাদের জীবনে অফুরন্ত সুখ আর বেহিসেবি সম্পদ পাইয়ে দেওয়াই এই টাইগারের লক্ষ্য। বিনিময়ে বস তোমাকে যা বলবে তাই করতে হবে। কি করতে হবে আমাকে? সর্বপ্রথম তোমার বিবেকটাকে চিরতরে খুন করে ফেলতে হবে। খুন? মনুষ্যত্বকে মন থেকে চিরতরে মুছে ফেলতে হবে। না, সততা মানবতাকে দু পায়ে মারিয়ে অন্ধকার জগতের ডন সাজতে তোমাকে করতে হবে স্মাগলিং, চোরাচালান, প্রয়োজনে খুন। না, আদর্শবান শিক্ষকের আদর্শে গড়া শিক্ষিত বেকার যুবক আমি। আমার নাম বিবেক। আজ এই বেকারত্বের জ্বালা বুকে নিয়ে আমি না খেয়ে মরবো, তবু বিবেক মনুষ্যত্বের অপমৃত্যু ঘটিয়ে আমি কোনো নোংরা কাজ কখনো করব না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হবে মিস্টার টাইগার। টাইগারের শিকার যদি মনোমত হয় তাহলে তাকে সেই সৌভাগ্যের উচ্চ শিখরে পৌঁছে দেয়, আর শিকার যদি অযোগ্য অবাধ্য হয় তাহলে তার স্থান হয় মৃত্যুর দুনিয়ায়। ওই শিকারের প্রাণটা শিকার করবার আগে তার দিলটাকে শিকার করবার সুযোগ আমাকে দিন। দিদুবা, আপনারা এখন জানছেন আপনারই অবাধ্য শিকারকে পোষ মানানোর দায়িত্ব এখন আমার। ওকে দিলুবা, আজ তোমাদের দুজনের এই কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় যে জিতবে তার ইনামটা হবে বহুত কিমতি, আর যে হারবে মৃত্যুই হবে তার শেষ পরিণতি। তুমি ভাগ্যবান গুরু। তোমার জায়গায় যদি আমি হতাম না তাহলে একেবারে ধন্য হয়ে যেতাম। আর তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে লজ্জায়, ঘৃণায়, অপমানে অনেক আগে আমি মরে যেতাম। মরার যখন এতই শখ, তাহলে এই দিলরুবার প্রেমের সাগরে হাবুডুবু খেয়ে
নিয়ে চলো আমার চরিত্রের খোলসটা কি এতই শুনবো যে তোমার মতো একটা নষ্টামের বিকৃত যৌবনের ঠক্কর লেগে তা সহজে ভেঙে চৌচির হয়ে যাবে? আমি মরবো, তবু আমার বিবেক মনুষ্যত্ব চরিত্রের অপমৃত্যু হতে দেব না। বিবেক বাবু, না না বিবেক বাবু, না, আমি তো নষ্টমী নই যে আমি আপনাকে নষ্ট করে দেব। দেয়ালের কান আছে, তাই সব কথা না আমাদের গোপন রাখতে হবে। সে কি? তার মানে আপনি? চুপ! আর আপনি নয়, তুমি। আজ না আমরা দুজনের প্রিয়জন বন্ধু, তাই বলছি আসুন আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে ওদের ধ্বংস যজ্ঞের আগুন জ্বালাতে আমরা করে যাব সুনিপুণ অভিনয়। তাই হোক। সোনা মোনা, আমার মিষ্টি সোনা, ইচ্ছে করছে তোমায় আস্ত গিলে ফেলি। চলো ডার্লিং, বিছানায় চলো। না উজ্জ্বলদা, আমার দাদারা যদি আমাদের সম্পর্কে জানতে পেরে যায়? পারবে কি ডার্লিং? চন্দন তো অলরেডি জেনে গেছে। হ্যাঁ, ছোটদা জেনে গেছে। হ্যাঁ চামেলি, এবং মতও দিয়েছি, তবে একটা শর্তে, তুমি আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে। এবার চলো তো ডার্লিং। না না উজ্জ্বলদা, না মানে? আমার বোধহয় আর পড়াশোনা করা হবে না, কারণ কারণ তোমার সঙ্গে মেলামেশা করে আমি যে মা হতে চলে গেছি। কি হলো উজ্জ্বলদা, তুমি চমকে এমন দূরে সরে গেলে কেন? না মানে খবরটা শুনে নিশ্চয়ই তুমি সুখী হওনি। এই দেখো, খুশি হব না কেন, আমি তো ভীষণ ভয়ঙ্কর খুশি হয়েছি। তুমি আমার সন্তানের মা হতে চলেছ, খবরটা শুনে আনন্দে আবেগে আমি যেন বোবা হয়ে গেছিলাম। এবার তাহলে কি হবে? বিয়ে? বিয়ে? হ্যাঁ ডার্লিং, তোমার দাদাদেরকে বলে চলো আজই আমরা রেজিস্টার করে বিয়ে করব। না, তা কেমন করে বলবো? অনেকগুলো টাকা খরচা করি তারা আমাকে উচ্চ শিক্ষার আশায় কলেজে ভর্তি করেছেন। বড়দা আমাকে বারবার উৎসাহ দিয়ে বলেছেন, চামেলি তোকে ডাক্তার বা মাস্টার ইঞ্জিনিয়ার কিছু একটা হতেই হবে, এই আমার সারা জীবনের স্বপ্ন। চামেলি, এখন আমি যদি বিয়ে করে ফেলি আমার দাদার স্বপ্ন যে স্বপ্নই রয়ে যাবে উজ্জ্বলদা। ঠিকই বলেছ চামেলি, এমনিতে চন্দন টিভিতে গান গাইতে পারেনি বলে বড়দা হয়তো ভীষণ ভেঙে পড়েছে। তোমারও যদি হঠাৎ পড়াশোনা বন্ধ হয়ে যায় তাহলে বড়দা হয়তো ভীষণ দুঃখ পাবে। আচ্ছা, এক কাজ করলে হয় না চামেলি? কি কাজ উজ্জ্বলদা? মানে বলছিলাম আপাতত ওই বাচ্চাটাকে নষ্ট করে দিলে হতো না? জানি তোমার ভীষণ কষ্ট হবে, আমারও কি কম কষ্ট হচ্ছে। বাবা হতে গিয়েও আমি হতে পারলাম না, তাই বলছিলাম
আমি রাজি উজ্জ্বলদা, কোনো মেয়ে তার প্রথম সন্তান নষ্ট করতে চাই না, কিন্তু এমনই হতভাগ্য আমি নিজের স্বার্থের জন্য আমাকে এত বড় মহাপাপ করতে হচ্ছে। তাহলে আর দেরি না করে এখনই তুমি আমার সঙ্গে কলকাতায় চলো। কলকাতায়? হ্যাঁ, ওখানে আমার এক বন্ধু নার্সিংহোমে নিয়ে গিয়ে কাজটা সেরে ফেলবে। কিন্তু আমাদের দাদাদের না জানিয়ে কিভাবে হঠাৎ করে তোমার সঙ্গে? বোকা মেয়ে, তোমার দাদাদের জানিয়ে যাবে যে আমি বাচ্চা নষ্ট করতে যাচ্ছি। উজ্জ্বলদা, এবার চলো তো, ফিরে এসে কোনো না কোনো গল্প বানিয়ে তোমার দাদাদের আমি ঠিক ম্যানেজ করে নেব। উজ্জ্বলদা, এবার তো চলো ডালি। আমার মনের ঘরে মাল চুরি করে অনেক আগে থেকে ঘরের মধ্যে লুকিয়ে বসেছিলাম। শালারা বিছানা উঠলে কিন্তু এই যে লোকাচাষী হয়ে গেল মায়েরি। চামেলি, চামেলি, এক গ্লাস জল নিয়ে আয় তো বোন। চামেলি রে, উঠে গেছে। কি বললি? এক ফুল দু মালি ওই মালটাকে ফাঁকি দিয়ে ওই কলকাতার মালিটা চামেলি ফুল তুলে ভেঙে পড়েছে। আর একটা বাজে কথা বললে মেরে তোর মুখ ভেঙে দেবো পাজি। এখানে তুই কি করতে এসেছিস? চোর ধরতে। এই দিনের বেলায় চোর ধরতে? তার মানে চামেলি আর কলকাতা ছেলেটা চোর ধরবো বলে অনেক আগে থেকে ঘরের মধ্যে ওকে বসেছিলাম, কিন্তু হাই হরি কি ওরা না চামেলিকে করে মা বানিয়ে। তবে রে রাস্কেল, আমার বোনের নামে ঝাঁটা বলা, তোকে আজ আমি মেরেই ফেলবো। কি ওভাবে ছেলেটাকে মারছিস কেন? কি করেছো? ও চামেলির নামে মিথ্যে কথা বলে আমাদের বদনাম রটাতে এসছে। তুই কি বলছিস চন্দন? সেদিন ওর বাবার অদ্ভুত প্রস্তাবে রাজি হয়নি বলে ও আজ আমাদের এত ক্ষতি করতে এসেছে। ক্ষতি করতে আমি আসিনি, আমাদের যে ক্ষতি করার সে তোমাদের ক্ষতি করে অনেক আগে ভেঙে পড়েছে। কে আমাদের কি ক্ষতি করেছে? ও কলকাতার ছেলে উজ্জ্বল আমাদের চামেলিকে মা বানিয়ে তার পেটের বাচ্চাটাকে নষ্ট করতে ওই কলকাতা নিয়ে গেছে। না, এ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। তুমি শান্ত হও দাদা। আমার মন বলছে আমাদের বদনাম করতে ওই ক্যাবলা মিথ্যে গল্প বানিয়েছে। উজ্জ্বল তেমন ছেলে নয় দাদা, তাছাড়া চামেলিও তো এত বড় ভুল করতে পারে না। কিন্তু কোথায় চামেলি? ক্যাবলার অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে চামেলি বাড়িতে নেই কেন? চামেলি কোথায় বোন? সাড়া দে চামেলি, চামেলি। পাশের বাড়িতে আমি এক্ষুনি খুঁজে আনছি। কাকে খুঁজবি রে হতভাগা? যে মেয়েটা কোনোদিন একদণ্ড বাড়ি খালি রেখে কোথাও যায়নি, তার এই পর্দা কাজ থেকে বাড়ি ফিরলে যে মেয়েটা প্রত্যেকটা দিন জলের গ্লাস এগিয়ে দিত, সে যে আজ বাড়িতে নেই, এ কথা আমার চেয়ে আর কে ভালো বুঝবে? তার মানে তুমি কি ওই বাজে ছেলেটার নোংরা কথাগুলো এখনো বিশ্বাস করতে পারছো দাদা? বিশ্বাস অবিশ্বাসের বোধ শক্তি আজ আবার হারিয়ে গেছে চন্দন। চারদিকে ভয়ঙ্কর বিপদ সব সময় ওত পেতে বসে আছে, কখন যে কাকে গ্রাস করবে তার কোনো ঠিক নেই। তাই বলছি চন্দন,
ক্যাবলার অভিযোগ যদি সত্যি নাও হয়, তবু তুই উজ্জ্বলের চামেলির সন্ধান করতে যত শীঘ্র সম্ভব ওই কলকাতায় যা। আমি যাব দাদা, আমি নিশ্চয়ই যাব। ওরে হতভাগী, তোকে যে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম, নিজের সর্বসুখ বিলিয়ে দিও ওদের যে আমি সুখী করতে চেয়েছিলাম। তবু কোন সুখের লোভে এতগুলো মানুষের স্বপ্ন আশাকে ছেড়ে নিয়ে তুই দূরে চলে গেলি। ফিরে আয় চামেলি, ফিরে আয়। বুকে পাখি মোরা, ফিরে আয়, ফিরে বুকে পাখি মোরা, ফিরে আয়, ফিরে সকালে সকালে বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না যে দাদা স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত। কিন্তু অন্ধবিশ্বাসে ভর করে অভিমানে বাবা থানাতেও গেলেন না দাদার কোনো খোঁজ নিতে। সারাদিন বাড়িতে গুম হয়ে বসে থাকেন, ঠিক মতো স্কুলেও যান না। আর এদিকে পাগুটা যেন আমার জীবনে একটা বোঝা হয়ে বসে আছে। সেদিন মূর্তি কেন যে ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছিলাম কে জানে। এত বোকা ঝোকা আর অসম্মানের পরেও ছেলেটা। বন্ধু বন্ধু, এই যে বন্ধু, আমার সব পড়া কমপ্লিট, কিন্তু বিজ্ঞানের পড়াটা কিছুতেই আমার নলেজ আসছে না। কোন পড়াটা? এই যে লেখা আছে মানুষ সৃষ্টির আধিকতা, নর আর নারীর মধুর মিলনের ফলে সৃষ্টি হয় মানুষ। মধুর মিলন কি গো বন্ধু? কেমন করে মধুর মিলনে মানুষ সৃষ্টি হয় আমাকে শিখিয়ে দাও না প্লিজ। ও মা, তুমি তো দেখছি বেশ কথায় কথায় ইংরেজি বলতে শিখে গেছো। সবে তোমার দয়া, এবারে মধুর মিলন শিখিয়ে দাও। সবকিছু শুধুমাত্র বই পড়ে শেখা যায় না পাগলু, তার জন্য চাই পারিপার্শ্বিক বুদ্ধি আর জ্ঞান। এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখবে একদিন তুমি অনেক কিছুই শিখে যাবে। আমার বয়সটা তো অনেক আগে পেয়ে আছে বন্ধু, আর জ্ঞান বুদ্ধি যতটুকু পেয়েছি তবে তোমার কাছ থেকে। এবার তুমি আমার মধুর মিলন শিখিয়ে দাও বন্ধু। কি করছো? ছাড়ো ছাড়ো বলছি। না জানবো না, আগে বলো আমার মধুর মিলন শিখিয়ে দেবে। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো না। কি হলো বন্ধু? চলে যাও এখনই, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। তোমার মনে রাখা উচিত যে আমি তোমার শিক্ষিকা আর তুমি আমার ছাত্র। ভুল হয়ে গেছে ব্যবসা। আপনি বন্ধু বলে এই বান্দরটাকে লাই দিয়েছিলেন বলে হয়তো বান্দরটা আপনার মাথায় চড়ার সাহস পেয়েছিল। এমন ভুল আর কোনোদিন হবে না ব্যবসা, কোনোদিনও না পাগলু। কিন্তু একটা কথা বলুন তো ব্যবসা, আপনার ছোঁয়া লেগে আজ আমার ভিতরটা এমন থরথর করে কাঁপছে কেন? মনে হচ্ছে যেন বয়সটা আবার এক ধাক্কায় অনেক খালি বেড়ে গেছে। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। যাচ্ছি ব্যবসা, আর হয়তো কোনোদিন এখানে আসবো না, কিন্তু যাওয়া লাগে আমার মনের কথাগুলো বলে যেতে দিন। কি তোমার মনের কথা? আপনাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে ব্যবসা। কি বললে তুমি? আপনাকে যেন আমার কত আপন মনে হয়, যেন মনে হয় জন্মান্তরের চেনা জানা কোনো কাছের মানুষ। আপনাকে একটা দিন না দেখলে এই মনটা আমার আনচাল করে কেন কেন এমন হয় ব্যবসা? কেন কেন? আমি জানি না পাগলু, আমি বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না। কিন্তু আমি বলছি ব্যবসা, আপনি আর ওই চন্দনের সাথে মেশবেন না।
ওর সঙ্গে আপনাকে মিশতে দেখলে আমার যে বড় কষ্ট হয়। কেন কষ্ট হয় তোমার? জানি না মেম সাহেব, সেদিন সেই পার্কে চন্দন আর আপনি যখন পাশাপাশি থেকে হাসাহাসি করছিলেন, আর চন্দন আপনার হাতটা ধরে বলছিল, না দেখো সূর্যদেব তার বিদায় বেলায় কত সুন্দর রক্তিম রঙে সাজিয়ে দিয়েছেন পৃথিবীকে। ফুলগুলো যেন এক অজানা আনন্দে দুলতে দুলতে সূর্যদেবকে বিদায় জানাচ্ছে, আর পাখিরা দিনের শেষে খুশি মনে ফিরে চলেছে তাদের বাসায়। এটাই তো সেই শুভ গোধূলি লগ্ন। আর এই শুভ লগ্নে কত নারী পুরুষ, কত প্রেমিক প্রেমিকা তাদের ঘর বাঁধার স্বপ্ন দেখে নতুন জীবনের পথে পা বাড়ায়। আমাদের জীবনে কবে সেই শুভ লগন আসবে সেটা? কবে আমি তোমায় একান্ত আপন করে এমনি ভাবে কাছে টেনে নিতে? আরে এই দুষ্টু এ কি করছে? ছাড়ো ছাড়ো বলছি, এক্ষুনি যে কেউ দেখে ফেলবে। দেখো আমি তো সবাইকে দেখাতে চাই, সারা জগৎকে জানাতে চাই আমাদের ভালোবাসার মধুর কাহিনী। আমার মতো ভাগ্যবান আর কজন আছে যে তোমার মতো একজন সৎ সুন্দরী নারীর হৃদয়ে মাঝে জায়গা পায়? ঠিক তোমার মতো আমিও তো ভাগ্যবতী গো। জানি না আমি তোমার প্রেমে যোগ্য কিনা, তবে আমি অনন্য, তোমার প্রেমে আমি ধন্য। তাই তো তোমার ভালোবাসার মাঝে নিজেকে সঁপে দিয়ে আজ আমার বারবার বলতে ইচ্ছে করছে, কি চেতনা? ওই শোনো পাখি বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন, এই তো এসেছে দিন, ওই শোনো আমার বন্ধুর সাথে প্রেম করা দালা দেখাতে বোধা। সেদিন তাহলে তুমি? হ্যাঁ ম্যাডাম, সেদিন আমি এই ঢিল জুড়ে ওই চন্দনের মাথা ফাটিয়েছি। এরপরেও যদি তোমার সাথে মেশে তাহলে আগলাই তুলে মারবো, আগলাই।
না না পাগলা, তুমি এমন কাজ করতে পারো না। চন্দনদার কোনো ক্ষতি হলে সে ক্ষতি যে আমারই হবে, কারণ চন্দনদাকে যে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আর চন্দনদাও যে আমাকে। কিন্তু পাগলু সব কি বলে গেল? ও স্পর্শ আমার হৃদয়ে এ কিসের শিহরণ জাগালো? কোন দুর্বলতায় ওই সহজ সহজ ছেলেটাকে আমার এত আপন বলে মনে হচ্ছে? তবে কি ওই চন্দনদার মতোই পাগলুকে আমি? না না না, এতে কি ভাবছিস শতভাগিনী চেতনা? তুই নিজের শুভ চেতনাকে হারিয়ে এ তুই কোন পথে বাবা হতে চলেছিস? বাবা, বিবেক তার বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে আলোর পথ থেকে বিচ্যুত হয়ে অন্ধকারের পথে আশ্রয় নিয়েছে। কিন্তু তুই যেন তোর চেতনার অপমৃত্যু ঘটিয়ে এমন কোনো কাজ করিস নে মা, তাহলে যে এই আদর্শ মাস্টারের যেটুকু আদর্শ অবশিষ্ট আছে সেটাও বুঝি আর বেঁচে থাকতে না। আমি জানি বাবা, আমি জানি দাদার উপর তোমার ভীষণ অভিমান হয়েছে, কিন্তু আমার বিশ্বাস বাবা, এমন কাজ কখনো দাদা করতে পারে না বাবা। পারি মা, পারি। আজকের সমাজের পরিবেশটাই যে বিষাক্ত হয়ে গেছে। সাময়িক নোংরা সুখের লোভে আজকালকার উঠতি বয়সের ছেলে মেয়েরা ভালো মন্দ বিবেক বোধ ভুলে গিয়ে মন্দটাকে বেছে নিয়ে অধঃ পতনের অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এবং সেই জন্যই তো আজ চারিদিকে ঘটে চলেছে খুন, ছিনতাই, ধর্ষণ। আর আমাদের বিবেকও হয়তো তেমনি কোন নোংরা সুখের শিকার। ঠিক বলেছো বাবা, তবে তোমার বিবেক কোনো নোংরা সুখ নয়, মিথ্যের শিকার, ষড়যন্ত্রের শিকার। ওকে চলে যেতে বল চেতনা। একজন আদর্শবান শিক্ষকের বাড়িতে একটা স্মাগলার প্রবেশ করার স্পর্ধা পায় কেমন করে? বাবা, তুমি বিশ্বাস করো আমি বেরিয়ে যা, এখনই এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি নিজে তোকে পুলিশ থেকে ধরিয়ে দেব। বাবা চুপ, আমি এই চেতনার বাবা। একটা বিবেকহীন স্মাগলারের মুখে বাবা ডাক শুনে আমি আমার অন্তরাত্মাকে অশুদ্ধ করতে চাই না। বাবা বাবা প্লিজ, বাবা প্লিজ, তুমি একটু শান্ত হও। দাদাকে সবকিছু বলার একটা সুযোগ তুমি দাও বাবা, কারণ শত অপরাধ করলেও দাদাজি তোমারই সন্তান বাবা। না, আমার এই একটাই সন্তান। বিবেক নামে যে সন্তান বেঁচে ছিল সে আজ মরে গেছে। তুমি কি বললে বাবা? আমি মরে গেছি? এত সহজেই তুমি আমাকে মৃত ভাবতে পারলে বাবা? দাদা, এই বল, তুইও কি বাবার মতো মনে করিস যে আমি স্মাগলার? তোদের এই পবিত্র শান্তির সংসারে আজ আর আমার জায়গা নেই। বাবার মতো আজও তুই কি বিশ্বাস করিস যে আমি মরে গেছি? আমি জানি না, আমি জানি না দাদা, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এবার তুই এখান থেকে চলে যা দাদা। আমি আসিনি রে বল, আমি তো সেই আগের মতো তোদের সুখ দুঃখের ভাগিদার হতে এসেছিলাম। আর সেদিনের সেই মিথ্যে ঘটনার আসল রহস্য প্রকাশ করে বলতে এসেছিলাম, বাবা গো, আমি স্মাগলার নই। আমাকে কিডন্যাপ করবার জন্য এক দুষ্ট চক্র আমায় মিথ্যে নাটক সাজিয়ে। দাদা, না না, এ আমি কাকে কি বলছি? কে বিশ্বাস করবে আমার কাহিনী? আমার সবচেয়ে প্রিয়জন আমার বাবা যদি আমার মাথায় স্মাগলারির কলঙ্ক তুলে দেয়, তাহলে সারা দুনিয়া তো আমাকে স্মাগলারি বলবে। দাদা, বেশ, তবে তাই হোক বাবা। তোমার কাছে তোমার বিবেক যখন মৃত, তখন তোমার এই বিবেক এবার তার বিবেক পুনর সত্যকে খুন করে একটা সত্যিকারের স্মাগলার হয়ে জন্ম নেবে। সমাজের অলিতে গলিতে সে ছড়িয়ে দেবে তার পাপ চক্রের সাম্রাজ্য। অন্ধকারের বাদশা হয়ে
সারা সমাজকে বিষাক্ত ক্ষত বিক্ষত করে বুঝিয়ে দেবে একটা সত্যিকারের মানুষ ঘৃণার অবহেলা পেলে সে কত বড় জানোয়ার হতে পারে। কত বড় জানোয়ার। জানোয়ার ও শালা মাস্টার একটা আস্ত জানোয়ার। নয়তো আপনার মতো নামি দামি মানুষের ছেলেকে লেখাপড়া শেখানোর নামে কেউ চাকর করে রাখে। চাকর? কি বলছো তুমি ছিদাম? শুধু চাকর কি বলো, মাস্টারের নম্বরের মেয়েটা তো আপনারও বোকা শোকা সরল ছেলেটাকে একেবারে নিজের খানসামা বানিয়ে ফেলেছে। খানসামা? হ্যাঁ বাবু, আপনার ছেলেকে দিয়ে ঘর দেওয়া ঝাড় দেওয়াচ্ছে, অথচ বাসন কুসন পরিষ্কার করাচ্ছে, অথচ মেয়েটা তার পরনের কাপড় চোপড় জানো তুমি কি বলছো? আমি বলছি না বাবু, এই পাড়ার লোকে দেখে চিৎকার মেরে যা বলছে আমি তাই বলছি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই মাস্টারকে আমি এমন শিক্ষা দেব যা জীবনে বলতে পারবে না। তবে ভগবান বেটাকে উৎপেশ করে শিক্ষা দিয়েছে বাবু। ও বেটা যেমন আপনার কাছ থেকে আপনার ছেলেকে পর করে দিয়েছে, ভগবান তেমনি ওর কাছ থেকে ওর ছেলেকে কেড়ে নিয়েছে। তার মানে ওর ওই শিক্ষিত ছেলেটা গুন্ডা বদমাশ হয়ে চোরা কারবারে ধরে নাম রেখে শালা মাথারে মাথাটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার আমি ওই মাস্টারের মাথাটা কেটে মাটিতে নামাবো। তাই নামান বাবু, আপনি হলেন এখানকার এমএলএ, কত বড় গণ্যমান্য ব্যক্তি, আপনার ছেলেকে কিনা লেখাপড়া শিখানোর নামে চাকর হয়ে রাখা ধরবে ছাড়বে না বাবু, এই আমি বলে রাখলাম। ধর্ম ধর্ম আমি মানি না ছিদাম, আমি মানি শুধু প্রতিশোধ। কাটা দিয়ে কাটা তোলার প্রতিশোধ। তাহলে কাজ করুন বাবু, আপনার ওই মেয়েকে যেমন আপনার ছেলেকে চাকর বানিয়ে খাটাচ্ছে, তেমনি আপনিও যে কোনো প্রকারে ওই মেয়েটাকে তুলে এনে এখানে চাকরি করে রাখুন। ছিদাম, আর সেটা হবে কাটা দিয়ে কাটা তোলার প্রতিশোধ। ঠিক বলেছ ছিদাম বাউরি। ওই মেয়েটিকে আমার বাড়ির চাকরানি বানাতে পাগলুর সঙ্গে ওই মেয়েটির ধোস সালা কি বলতে বল ভাবছি। মেয়েটি তো পাগলুর শিক্ষিকা, গুরুজন। একমাত্র মেয়েটি এই হতে পারে আমারই কোনো এক প্রিয়জন। পাগলি রে, এ যুগে কেউ কারো নয়। আজকাল ওই গঙ্গার যৌবনের স্বাদ যেন বিশ্বাস, যেন জল মনে হয়।
তাই আমার কামনার স্বাদকে আরো সুস্বাদু করে তুলতে ওই মেয়েটিকেই আমার চাই। মঙ্গল বালি থুরি বন্ধুর বালি দায়, বন্ধু আমার বদ্ধ ভালো, আমার ভালো চায়। এ সময় আবার তুই কোথায় চললি? লেখাপড়া শিখতে বন্ধুর বালি। কে বন্ধু? ওই মাস্টার মাতায়ের মেয়ে, সে আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে। মানুষ তোকে ও করেনি রে হতভাগা, বরং আমি তোকে মানুষের বাচ্চা হিসেবে জন্ম দিয়েছি। জন্ম দিলেও তুমি আমাকে মানুষ করতে চাওনি বাবা, একটা জানোয়ার বানাতে চেয়েছিলে। আমাকে ভুল পথে ঠেলে দিয়ে আমার ভবিষ্যৎটাকে নষ্ট করতে চেয়েছিলে। তাই আমি স্পষ্ট করে বলছি বাবা, তুমি আমার কোনো কাজে বাধা দেবে না। 1000 বার দেব, এবং এও বলছি আজ থেকে তোর ওই মাস্টারের বাড়ি যাওয়া বন্ধ। কেন বাবা? জন্ম দিলেও তুমি তো আমার প্রতি কোনো দায়িত্ব পালন করনি। কেউ যখন আমাকে মানুষ করার দায়িত্ব দিয়েছে তখন তোমার অসুবিধা কোথায়? মানুষ করবার দায়িত্ব নয় রে হতভাগা, ওই মাস্টার আর তার মেয়ে আমার মান সম্মান নষ্ট করতে তোকে লেখাপড়া শেখানোর বাহানায় চাকরের মতো খাটাচ্ছে, নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। সত্যি বাবা, লোকে তোমাকে খচ্চর বলে শুনেছি, কিন্তু তুমি তো দেখছি শুধু খচ্চর নও, একটা নাম খচ্চর। তাই আমি সত্যি করে বলছি বাবা, এই খচ্চরের ছেলে খচ্চরে আমার জীবনটাকে আর অচল করে রাখবো না। তাই সত্যিকারে মানুষ হতে আমি মানুষের কাছে চললাম। খবরদার পাগলু, আমি না বলা পর্যন্ত তুই এই বাড়ি থেকে যাবি না। আমি বলছি যাব, 1000 বার যাব। তবে রে হারামজাদা ছেলে, এত বড় ছেলেটাকে ছেলে নয়, ও আমার জীবনের একটা অভিশাপ। সেদিন যদি ওর মায়ের মতোই ওকে আমি, তাহলে আজ হয়তো আমাকে এই অভিশাপ বয়ে বেড়াতে হতো না। ওকে তুমি সাবধান করে দিও গঙ্গা, আমার কথার অবাধ্য হলে যে কোনোদিন আমি ওকে খুন করে ফেলবো। পারবে বাবা, কারণ তোমার কাছে মামুরা ছেলেটা আছে, টাকা পয়সার কদর অনেক বেশি, পাগলু যে আমার মাকে খুন করতে পারে। পাগলু, আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি বাবা নামের লোকটা আমায় এভাবে মারতে পারতো? বলো না মাসি, তুমি আমাকে বলো না। মানে তো কি হয়েছে, আমি তো আছি, তুই আমায় মা বলে ডাকতে পারবি না? কেবল মা গো, তুমি গর্ভে ধরে জন্ম না দিলে সন্তানের প্রতি যে নারীর টান হয় না, বুকে দুধ খাইয়ে মানুষ না করলে মায়ের বুকে যে মাতৃস্নেহ জমা হয় না, আর সাহসিত কোলের মাঝে গান গেয়ে ঘুম না পারালে মার সন্তানের ভালোবাসার গভীরতা ফুটে ওঠে না। আমি চেষ্টা করবো পাগলু, গর্বে না ধরলেও আপন সন্তানের মতো আমি আমার মাতৃত্ব উজাড় করে দেবো। মাসি, মায়ের মতো গান গাইবো, আমার কোলে বসে গান শোনাবো। মাসি, মাসি নয় রে, মাসি নয়, একটিবার তুই আমায় মা বলে ডাক। মা ডাক বাবা ডাক, শুধু একটিবার মা বলে ডেকে আমার এই মাতৃ হৃদয়টা তুই ভরিয়ে দে বাবা, তুই ভরিয়ে দে। মা পাগলু, মা, মা গো, আমার মা। ওরে ওরে আমার কোন সোনা